ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সূর্যমুখী ফুল এর সৌন্দর্য সম্পর্কে আর আলাদা করে বলার কিছু নেই, কিন্তু সৌন্দর্য প্রদান ছাড়াও এই ফুলের কিন্তু আর একটি বড় ভূমিকা আছে। আপনারা হয়তো সকলেই জানেন বা দেখছেন যে সূর্যমুখী চাষ এখন, ফুলের চাষ এখন কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং জনপ্রিয়তা লাভ করছে। কেন? সেই সম্পর্কে আজকে আমরা জানব। তৈলবীজ হিসেবে সূর্যমুখী চাষের গুরুত্ব সম্পর্কে আমরা জানব। বক্তা হিসেবে উপস্থিত আছেন সত্যেন্দ্রনাথ ঘোষ, সহ কৃষি অধিকর্তা, প্রশাসন, বোলপুর মহকুমা। নমস্কার দাদা। নমস্কার দাদা, একটু আমাদের যদি বলেন যে এই যে সূর্যমুখী ফুল যে তৈলবীজ হিসেবে এটা তো এখন চাষ করা হচ্ছে, তো এই বীজ বপনের সময়টা কখন এবং কিভাবে কৃষক বন্ধুরা জাত নির্বাচন করবেন? এক্ষেত্রে আমি গোড়ার কয়েকটা কথা বলি যে পশ্চিমবঙ্গের তৈলবীজের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় উৎপাদন কিন্তু অনেকটাই কম। প্রায় 30 থেকে 40% ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতি মেটানোর জন্য শুধু সরষে নয়, তার সঙ্গে সঙ্গে সূর্যমুখী, বাদাম চাষ এবং তিল, তিসি এই সমস্ত তৈলবীজের চাষ বাড়ানোর দরকার। সূর্যমুখীর ক্ষেত্রে একটা কথা বলি যে সর্ষের ক্ষেত্রে যে অসুবিধা হয়, বিশেষ করে যখন বর্ষাকালে ভাদ্র আশ্বিন মাসে যখন আমাদের অতিরিক্ত বৃষ্টি হয়ে যায়, এবারে যেমন ঘটেছে, তাতে হয় কি জো না পাওয়ার জন্যে টরি সর্ষের চাষ পুরোটাই মার খেয়েছে এবং অনেকটাই এরিয়া কমে গেছে। সেই সঙ্গে সঙ্গে শ্বেত সর্ষে চাষের যে সময়, সেটা কিন্তু আস্তে আস্তে পেরিয়ে যাবে, যার ফলে দেরিতে লাগানোর ফলে হবে কি অনেকটাই ফলন মার খাবে। কিন্তু সূর্যমুখীর ক্ষেত্রে সেই অসুবিধাটা নেই। এই জোটাকে কাজে লাগিয়ে আমরা ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি, অর্থাৎ পুরো পৌষ মাসটাই আমরা তৈলবীজ হিসাবে সূর্যমুখী চাষ করতে পারবো। এইটা একটা যেমন রয়েছে, এর তেলের গুণাগুণ যেটা সাধারণ লোকের ক্ষেত্রে খুবই ভালো, মানে আমরা যারা তেল ব্যবহার করি, তেল খায় যারা, যে সমস্ত লোক, তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এটা। আরেকটা যেটা হচ্ছে যে এর যে সময়টা, আমি আগেই বললাম যে কোনো কারণে যদি সর্ষে চাষ দেরি হয়ে যায়, সেইটাকে কিন্তু অনেকটাই মানে মেকআপ দেওয়া, যেটা পূরণ করে দিচ্ছে সূর্যমুখী চাষ। কিন্তু সেইটা সেইভাবে এখনো আমাদের পশ্চিমবঙ্গে মানে শুরু হয়নি, বা শুরু হয়েছে সেইভাবে প্রসার লাভ করেনি। সেই প্রসার লাভের জন্যই আমাদের চাষি ভাইদের কাছে আবেদন যে তৈলবীজ হিসাবে সূর্যমুখী চাষ করুন। তাতে আপনারা অনেকটাই লাভবান হবেন আর্থিক দিক থেকে, এবং জমিটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আপনি বলছেন কৃষক বন্ধুদের চাষ করার কথা বলছেন, তো কিভাবে তারা জাত নির্বাচন করবেন? কোন জাতের ফুলকে? পশ্চিমবঙ্গে যে সমস্ত জাত সাধারণত ব্যবহার হয় বা চাষি ভাইরা ব্যবহার করেন, বা আমরা যেটা অ্যাডভোকেট করি বা বলি, সেটা হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে হাইব্রিড জাত, আর একটা হচ্ছে উচ্চ ফলনশীল জাত। উচ্চ ফলনশীল জাত যেমন রয়েছে ইসি 68414, ইসি 68415, বা মডার্ন LS11। এই সমস্তগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং মাটির পক্ষে খুবই উপযোগী। আচ্ছা, এইবার যে সমস্ত সংকর জাতীয় যে সমস্ত জাত রয়েছে, যেমন রয়েছে প্যাক 36, তারপর সূর্য 51, এই সমস্ত জাতগুলো কিন্তু খুব ভালো ফলন দিচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং মাটিতে, এবং আমরা সেটা দেখেছি বিভিন্ন চাষিদের মাঠে এই সমস্ত জিনিসগুলো, ফসলগুলো পরীক্ষা করে দেখা গেছে লাভবান হচ্ছে। আচ্ছা, এর তো গেল আমাদের জাত নির্বাচন হলো, কিন্তু এবার জমির ব্যাপারে তো আসতে হবে। জমিটা কিরকম এবং কিভাবে মাটি তৈরি করবে, মানে শুরুটা কিভাবে তারা করবেন? এই সূর্যমুখী কিন্তু সমস্ত ধরনের মাটিতেই মোটামুটিভাবে ভালোই চাষ হয়। আচ্ছা, তবে আমরা যেটা চাই যে দোআঁশ মাটিতে চাষ করলে
সূর্যমুখীর ফলন কিন্তু অনেকটা বেশি হয় এবং ভালো হয়। এবং যেহেতু সূর্যমুখীর শেকড় অনেক গভীরে যায়, সেই জন্য আমরা সেই মাটি কিন্তু ঝুরঝুরে করে এবং অনেকটা গভীরে লাঙল দিতে হয় এবং লাঙল দেওয়া দরকার। যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা খুপিতে এই বীজ লাগাতে পারি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জমিগুলোর আমরা মাটি পরীক্ষা করে যদি দেখা যায় যে সাধারণত pH 7 যেগুলো pH 7 যুক্ত যে সমস্ত মাটি সেই সমস্ত জায়গায় ভালো সূর্যমুখী চাষ হয়। এছাড়াও যদি অম্ল খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুলের যে সমস্ত ডায়ামিটার বা যেটা বলে ওর পরিধি বা বীজের সংখ্যা বা বীজের আকার বা বীজের ওজন এটা কিন্তু কমে যায় এবং ফলন মার খায়। এই দিকটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা। আর সূর্যমুখী গাছ এরা কিন্তু জল দাঁড়ানো সহ্য করতে পারে না, সুতরাং খুব ভালোভাবে নিকাশি ব্যবস্থা আছে এই রকম জমিতে কিন্তু আমরা এই চাষ করতে হবে। আচ্ছা, আর এই বীজের ক্ষেত্রে যদি আমরা আসি যে কতটা বীজ প্রয়োগ দেবে, বীজের হার কতটা এবং বীজকে কিভাবে শোধন করবে এই সম্পর্কে যদি বলেন আমাদের। হ্যাঁ, যেমন উচ্চ ফলনশীল যে সমস্ত জাতগুলো রয়েছে তার একরকম বীজ লাগবে, আর হাইব্রিড বা সংকর জাতীয় যে সমস্ত সূর্যমুখী জাত রয়েছে তাদের পরিমাণ একটু কম লাগবে। যেমন উচ্চ ফলনশীল যেগুলো ইসি 6-8-4-1-4 বললাম যেগুলো, সেগুলোর ক্ষেত্রে 3 থেকে 3.5 কেজি পার একর লাগবে, মানে 3 বিঘেতে। আর যেগুলো হাইব্রিড বা সংকর জাতীয় বীজ সেগুলোর ক্ষেত্রে মাত্র 1800 থেকে 2 কেজিতে কিন্তু 1 একর জমি চাষ করা যাবে। আচ্ছা, এইগুলো হচ্ছে এর মূল ক্রাইটেরিয়া বীজের ক্ষেত্রে। এইগুলো দেখতে হবে যেন পুষ্ট হয়, দানাগুলো পুষ্ট হয়, তা নাহলে ওই বীজের মধ্যে ওই সমস্ত এরিয়া কাভার করা যাবে না। এটা হচ্ছে আরেকটা জিনিস। আর বীজের যে বীজ শোধনের কথা বলছি, তাতে কিন্তু আমাদেরকে অতি অবশ্যই চাষি ভাইদের কাছে আবেদন যে তারা যেন বীজ শোধন করে এই সমস্ত চাষ করেন। যেমন থাইরাম 3 গ্রাম বা ক্যাপটান 2 গ্রাম, ম্যানকোজেব 2.5 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে তারপর জমিতে বপন করা উচিত। আচ্ছা, আর এক্ষেত্রে সারের কতটা প্রয়োজন আছে বা কতটা সার দেওয়া দরকার? সারের গুরুত্ব তো রয়েছে, সারের গুরুত্ব অপরিসীম। তবে আমরা প্রতিটা ক্ষেত্রেই, প্রতিটা ফসলের ক্ষেত্রেই যেটা বলি যে জৈব সার প্রয়োগ করা। তো মূল চাষ শেষ করার আগে বা জমিতে বপন করার আগে 15 দিন আগে আমরা 2 থেকে 3 টন, মানে 20 থেকে 30 কুইন্টাল মতো জৈব সার, সেটা গোবর সারও হতে পারে বা কম্পোস্ট সারও হতে পারে, ভালোভাবে জমিতে মিশিয়ে দিতে হবে শেষ চাষের আগে। তারপরে যখন আমরা শেষ চাষের সময় যেটা দেবো সেটা হচ্ছে সংকর জাতীয় ক্ষেত্রে একরকম, আবার উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে আরেক রকম। আচ্ছা, আবার যে সমস্ত জায়গায় সেচ আছে তার ক্ষেত্রে একরকম, আবার যে সমস্ত জায়গায় সেচ নেই সেই সমস্ত জায়গায় আরেক রকম সার প্রয়োগ করতে হবে। আমরা যখন উচ্চ ফলনশীলের ক্ষেত্রে অসেচ এলাকায় আমরা 12 কেজি নাইট্রোজেন, 8 কেজি ফসফেট এবং 8 কেজি পটাশ একর প্রতি দিয়ে আমরা এই চাষটা করব। আর যখন সেচ থাকছে, সেচ সেবিত এলাকায়, সেক্ষেত্রে 24-18-18 বলি, মানে 24 কেজি নাইট্রোজেন, 18 কেজি ফসফেট এবং 18 কেজি পটাশ দিয়ে আমরা জমি চাষ করব। আর সংকর জাতীয় ক্ষেত্রে ওতে একটু বীজ বেশি লাগে, যেমন সেক্ষেত্রে 32 কেজি নাইট্রোজেন এবং 40 কেজি ফসফেট এবং 40 কেজি পটাশ লাগবে একর প্রতি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে নাইট্রোজেনটা আমরা বলছি 32 কেজি, তার অর্ধেকটা মূল চাষে, অর্ধেকটা নাইট্রোজেন প্লাস পুরো ফসফেট এবং অর্ধেকটা পটাশ আমরা মূল চাষে শেষ চাষটায় আমরা প্রয়োগ করব। বাকি যে নাইট্রোজেনটা থাকছে অর্ধেক এবং অর্ধেক যে পটাশ, সেটা কিন্তু প্রথম চাপান হিসাবে
প্রথম সেচের সময় আমরা জমিতে প্রয়োগ করব। আচ্ছা, এ তো গেল বীজ বপন, সার প্রয়োগ ইত্যাদি সব হলো, এবং গাছ জন্মানোর পরে তখন তারপরে এর পরিচর্যা কিভাবে হবে, বা সেচের কতটা মানে ইম্পর্টেন্স আছে এখানে, গুরুত্ব আছে এখানে? হ্যাঁ, সূর্যমুখীর ক্ষেত্রে পরিচর্যা একটা বড় ফ্যাক্টর, বা আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যখন খুপিতে চাষ করছি, এক একটা সূর্যমুখী যখন জমিতে চাষ করছি তার সারির থেকে সারির দূরত্ব হবে 2 ফুট, এবং চারার থেকে চারার দূরত্ব হবে 1 ফুট। আচ্ছা, এবং প্রত্যেকটা খুপিতে আমরা 3টে করে চারা দেবো। এই 3টে চারার মধ্যে 7 দিনে একটা তুলবো, যেটা দুর্বল সব থেকে, পরের 7 দিনে আরেকটা তুলবো, মানে 15 দিন পর আমার মূল জমিতে প্রতি খুপিতে একটা করে সবল চারা জমিতে থাকবে। আচ্ছা, এবং তাতেই ভালো ফলন পাওয়া যাবে। এটা হচ্ছে 1 নম্বর। আর যে জমিতে আমি চাষ করছি, আমি প্রথমেই বলেছি ওটাতে নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে, এবং কিছু ক্ষেত্রে অসেচ যে এলাকা রয়েছে সেখানে তো সেচের প্রশ্ন নেই, কিন্তু যেখানে সেচ সেবিত এলাকা সেক্ষেত্রে আমরা সূর্যমুখীর ক্ষেত্রে 3টে সেচ দিতে বলি। একটা ফুল আসার আগে, আর ফুল এসে গেলে, আর একটা যখন ফসল পাকবে মানে ফলটা পুষ্ট হবে সেই সময় আরেকটা সেচ দেওয়ার কথা। অর্থাৎ আমরা 30 থেকে 35 দিনের মাথায় একটা সেচ দেবো, আর একটা 50 থেকে 55 দিনের মাথায় একটা সেচ দেবো, আরেকটা যদি সম্ভব হয় তার পরবর্তীকালে দিন 15-এর মধ্যে অবস্থা বুঝে, মাটির অবস্থা বুঝে আরেকটা সেচের ব্যবস্থা করা যেতে পারে। আর এই সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের মাটির থেকে কিছু রোগ জীবাণু ছড়ায়, এবং কিছু রোগ মাটিতে থেকেই এসে থাকে, এবং গাছের গোড়া পচা রোগ বা ঢলে পড়া রোগ, এই সমস্ত রোগগুলো প্রাদুর্ভাব হয়। এবং এই অবস্থাতে এই সময়ই কিন্তু খেয়াল রাখতে হবে যেন ওইগুলো না আসে, এবং মাটিটাকে গাছ বেসিসে ওগুলো আলের মতো তৈরি করা বা রিজ তৈরি করা, যেটা সেইটা করে দিতে হবে, তাতে সেচেরও পরে সুবিধা হবে, প্লাস গাছটার গোড়াটাও শক্ত হবে যাতে চট করে না পড়ে যায়। আচ্ছা, এই পরিচর্যাগুলো মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আমার 15 দিনের মাথায় আর একটা 30 দিনের মাথায়, এই দুটো কিন্তু নিড়ানি দেওয়া অতি অবশ্যই প্রয়োজন। একটা 15 দিনের মাথায়, একটা 30 দিনের মাথায়। আচ্ছা, আমাদের তো সময় প্রায় শেষের মুখে, কিন্তু একটু আমাদের বলুন যে এর ফলন সম্পর্কে বলুন, এবং এই যে রোগ পোকার কথা আপনি বললেন এক্ষুনি, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে? অ্যাকচুয়ালি সূর্যমুখীর ক্ষেত্রে খুব একটা রোগ পোকার প্রাদুর্ভাব নেই, তবে যদি যদি হয় সেক্ষেত্রে, হ্যাঁ, এবং বৃষ্টি হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে গোড়া পচা বা ঢলে পড়া রোগের প্রাদুর্ভাব ঘটে। আরেকটা হচ্ছে সাদা মোর্চে রোগের প্রাদুর্ভাব ঘটে। আরেকটা হচ্ছে ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ। এটাতে কথাতেই বোঝা যাচ্ছে যে পাউডারের মতো পাতাতে থেকে যাচ্ছে। তো এইগুলো আমরা যদি বীজ শোধন ঠিকমতো করে থাকি, ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে 4-5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি 1 কেজি বীজকে আমরা শোধন করলাম, বা আগে যেটা বললাম যে বীজ শোধনের ক্ষেত্রে সেই ওষুধ দিয়ে যদি আমরা শোধন করি, তাহলে পারতপক্ষে এটা কম হয় না। এছাড়াও যদি হয় তাহলে আমরা ব্লাইটক্স 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই রোগটা হবে না। আর বাকিগুলোর ক্ষেত্রেও যদি বীজ শোধন করতেই হয়, সেই সঙ্গে সালফেট 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করি, তাহলে কিন্তু ওই রোগগুলো আটকে যাবে। আর পোকা যেমন শুঁয়ো পোকা আছে, লেদা পোকা আছে, বা সাদা মাছি আছে, এইগুলো কিন্তু আস্তে আস্তে মানে বেড়ে চলেছে সূর্যমুখী চাষের ক্ষেত্রে। এগুলোকেও কিন্তু আমরা বিভিন্ন রকম রাসায়নিক ওষুধ দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারি, যেমন কার্বারিল 2.5 গ্রাম বা অ্যাসিফেট 1.5 গ্রাম, এইসব দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। আর এর ফলনটা মোটামুটি আছে, যেটা হচ্ছে যদি আমরা হাইলিং ভ্যারাইটি চাষ করি উন্নত জাতের, সেক্ষেত্রে আসবে আপনার 5 থেকে 6 কুইন্টাল একর প্রতি। আর যদি সংকর জাতের বীজ ব্যবহার করি, সেক্ষেত্রে 7 থেকে 10 কুইন্টাল একর প্রতি আমরা ফলন পাবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে বললেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কৃষক বন্ধুরা, আপনারা শুনলেন যে সূর্যমুখী ফুলের তালে ভূমিকাটা কোথায়, আমরা আজকে জানলাম বিশেষজ্ঞের কাছে, এবং আপনারা এটাও শুনলেন যে কিভাবে চাষ করা যেতে পারে, কিভাবে একে রোগ পোকার হাত থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, এবং এর ফলনের কথাও আপনারা শুনলেন। অতএব আর দেরি নয়, শুরু করে দিন সূর্যমুখী চাষ।
স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। আমরা জানি যে সারা পৃথিবীতে, সারা বিশ্বে ফুলকপির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের খাদ্য তালিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এই ফুলকপি। ফুলকপির চাষে কিন্তু ভারতবর্ষ বরাবরই অনেক দিন থেকেই প্রথম স্থান অধিকার করে এসেছে এবং সেক্ষেত্রে বলা যায় যে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলিতে ফুলকপির চাষ হয় বিজ্ঞানভিত্তিকভাবে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবার কিন্তু প্রথম স্থান দখল করে এসেছে। ফলে আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান ভিত্তিক ফুলকপির চাষ এই প্রসঙ্গে। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের মধ্যে রয়েছেন ডক্টর প্রহ্লাদ দেব, অধ্যাপক, উদ্যানবিদ্যা, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। প্রহ্লাদ দা, স্বাগত আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে এই ফুলকপি চাষের এত গুরুত্ব কেন, এবং মানে এই যে এত বছর ধরে প্রথম স্থান ভারতবর্ষে পশ্চিমবঙ্গ দখল করে এসেছে, এটা কিভাবে? হ্যাঁ, এই ফুলকপি চাষের গুরুত্বটা মূলত বেশ কয়েকটি দিক থেকে রয়েছে। প্রথমত যেই জিনিসটা বলার, যে ফুলকপির বর্তমান যে চাহিদা, সেটা কিন্তু নির্দিষ্ট শীত ঋতুতে সেরকমভাবে সঠিকভাবে সেইভাবে না থেকে সারা বছর কিন্তু ফুলকপির চাহিদাটা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা একটা বিষয়ে গুরুত্ব দেখতে পাই যে ফুলকপির যেমন তাপমাত্রা সহনশীল জাত তৈরি হয়ে গেছে, সেই জন্য কিন্তু সারা বছর ধরে এই সবজিটি কিন্তু চাষি ভাইয়েরা চাষ করে থাকেন। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা, যে এটি পুষ্টিগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবজি, যে এতে যেমন পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনগুলো থাকে, তাছাড়াও প্রচুর পরিমাণে যে ডায়েটারি ফাইবার, সেই ডায়েটারি ফাইবার কিন্তু আমাদের সরবরাহ করে থাকে। আর ব্যবহারের দিক থেকে দেখতে গেলে, যে আমাদের দৈনন্দিন যে গৃহস্থালির খাদ্যাভ্যাস, তাছাড়া বর্তমানের যুগে যে রেস্টুরেন্ট এবং হোটেলের খাদ্যের চাহিদা বাড়ছে, তাতেও কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবজি। অন্যদিক দিয়ে অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে দেখতে গেলে, যে এর চাহিদা দেশে যেমন তেমনি বিদেশেও, সেই জন্য চাষি ভাইয়েরা কিন্তু এটি সাধারণ দেশের বাজার এবং বৈদেশিক বাজার দুটো দিক থেকে কিন্তু চাষি ভাইয়েরা ফুলকপি চাষ করে লাভবান হতে পারেন। সেই জায়গাতেই কিন্তু ফুলকপি চাষের বর্তমান গুরুত্বটা রয়েছে। সেই ফুলকপি চাষের নির্দিষ্ট সময় কোনটি? মানে আমরা তো মূলত জানি যে শীতকালই আমরা আগে ফুলকপি খেতাম, কিন্তু এখন সারা বছরই কিন্তু আমরা পাচ্ছি। ঠিক তাই। এবারে এইখানে যে বিষয়টা আলোকপাত করব, সেটা হচ্ছে কি, আমরা জানি যে ফুলকপি মূলত শীতের ফসল। সেই জন্য আমরা দেখতে পাই যে এই সেপ্টেম্বরের শুরু থেকে ফুলকপির বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি আসতে শুরু করে এবং তারপর সেটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলে। অতএব আমরা ফুলকপির চাষটা শুরু করতে পারি, শুরুর যে কাজগুলো সেগুলো মে মাস থেকে শুরু হয় এবং অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু ফুলকপি চাষের প্রক্রিয়াগুলো চলতে থাকে। সেই হিসেবে কিন্তু ফুলকপি চাষকে আমরা মূলত 4টি ভাগে ভাগ করে থাকি। প্রথমত যে জিনিসটা বলার, যে শীঘ্র চাষ যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মে মাসে বীজ ফেলি এবং জুলাই মাসের শুরুর দিকে আমরা কিন্তু তার চারাকে মূল জমিতে স্থানান্তর করি এবং সেক্ষেত্রে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি কিন্তু আমরা ফসল তুলতে পারি। এবার একই রকমভাবে আবার অক্টোবর নভেম্বর মাসে ফসল তুলতে গেলে 1 মাসের পার্থক্যে আমাদের অন্যান্য কাজকর্মগুলো করতে হয়। মধ্যম শীঘ্র চাষ যদি আমরা নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা জুলাইয়ের শেষে আমরা বীজ ফেলবো এবং সেপ্টেম্বরের শুরুতে আমরা চারাগুলো মূল জমিতে স্থানান্তর করব এবং সেক্ষেত্রে আমরা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ফসল তুলতে পারি। এবং নাবি যদি চাষ করি, সেক্ষেত্রে মধ্যম নাবি অর্থাৎ প্রাথমিক নাবি, সেই নাবি চাষের ক্ষেত্রে আমরা আগস্টের শেষে বীজ ফেলব এবং যে সেপ্টেম্বরের শেষের দিকে আমরা কিন্তু চারাগুলো মূল জমিতে স্থানান্তর করব। আর যদি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যদি আমরা ফসল নিতে চাই, অর্থাৎ যেটা নাবি ফসল, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অক্টোবর নভেম্বরের দিকে চারাগুলোকে স্থানান্তর করতে হবে এবং বীজ ফেলতে হবে সেপ্টেম্বর অক্টোবরে। আচ্ছা, ফুলকপি চাষের ক্ষেত্রে জাত নির্বাচনের ব্যাপারটা যখন আসছে, তখন কোন কোন বিষয়গুলির উপর নজর রাখবো এবং কি ধরনের জাত নির্বাচন করব? হ্যাঁ, একটা বিষয় যেটা বলা দরকার ভীষণভাবে, যে ফুলকপির যে ধরন বা বৈশিষ্ট্য, এটি কিন্তু
এর বৃদ্ধি এবং ফুল আসা দুটো ব্যাপারই কিন্তু তাপমাত্রার উপরে অনেকটাই নির্ভরশীল। সেই জন্য আমাদের যে সময় আমরা চাষ করতে চাইছি ঠিক সেই সময়ের জন্য নির্দিষ্ট করে রাখা যে জাতগুলো, ঠিক সেই জাতগুলোকেই আমরা নির্বাচন করব। নতুবা কিন্তু দুটো সমস্যা দেখা দিতে পারে। যেমন যদি আমরা নাবি জাতগুলোকে প্রথমের দিকে লাগিয়ে ফেলি বা জলদি জাত হিসেবে জলদি সময়ে লাগাই, তাহলে দেখা যাবে যে এর দীর্ঘদিন ধরে এর কিন্তু যে উদ্ভিজ্জ বৃদ্ধি সেটা হবে, কিন্তু ফুল আসার প্রক্রিয়াটা কিন্তু হবে না, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজি পরিভাষায় ব্লাইন্ডনেস বলে থাকি, অর্থাৎ ফুল আসছে না। অথবা আরেক দিকে যদি জলদি জাতগুলোকে আমরা নাবি হিসেবে লাগাই, সেক্ষেত্রে যেটা হবে যে গাছের বৃদ্ধি অল্প হতেই সেক্ষেত্রে দেখা যাবে যে ফুল চলে এলো এবং সেক্ষেত্রে কিন্তু ফুলগুলো খুব বেশি বড় হবে না, যেটাকে আমরা ইংরেজি পরিভাষায় বাটনিং বলে থাকি। এই সমস্যাগুলো কিন্তু আসবে। সেই জন্য এক্ষেত্রে আমরা যে সমস্ত জাতগুলো নির্বাচন করতে বলবো, যেমন জলদি জাত হিসেবে আর্লি কুনওয়ারি, পুষা আর্লি সিনথেটিক, তারপর মাঝারি জলদি জাত হিসেবে পুষা হাইব্রিড 2, পুষা শারদ, কাশী কুনওয়ারি, মাঝারি নাবি জাত যেগুলো তার মধ্যে পুষা সিনথেটিক, পুষা শুভ্র, পুষা হিমজ্যোতি, কাশী আঘানি, আর নাবি জাতগুলোর মধ্যে পুষা স্নোবল 1, পুষা স্নোবল K1, এই সমস্ত জাতগুলো। এছাড়াও আমরা বিভিন্ন প্রাইভেট কোম্পানির যে বীজগুলো রয়েছে তার মধ্যে যেমন সুহাসিনী, তারপর হচ্ছে স্নোহিট, এই সমস্ত জাতগুলো কিন্তু রয়েছে। এছাড়া রয়েছে আপনার কিছু হিট টলারেন্ট বা তাপমাত্রা সহনশীল জাত, যেগুলো সারা বছর ধরেই মোটামুটি চাষ করা যায়। সেগুলোর মধ্যে রয়েছে যেমন আরকা কান্তি, এছাড়া গ্রীষ্মা, অতি গ্রীষ্মা, এই সমস্ত জাতগুলো কিন্তু আমাদের প্রমিসিং জাত বলতে পারি। আচ্ছা, বীজতলা তৈরি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি, সেটা আমরা কিভাবে করব? বীজতলা তৈরিতে মূলত অন্যান্য সবজির ক্ষেত্রে যেভাবে বীজতলা তৈরি করা হয়ে থাকে, যে আমরা নির্দিষ্ট সুবিধে মতো মাপের বীজতলা তৈরি করি এবং মাটি তৈরি করা ঠিক অন্যান্য সবজির মতোই। তবে এক্ষেত্রে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করতে চাই। প্রথমত যে ব্যাপারটা, যে বীজ শোধন এবং বীজতলা শোধন কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজ শোধনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি মূলত ক্যাপ্টান বা থাইরাম, এই দুটো ওষুধ তার 2 গ্রাম প্রতি কেজি বীজ সেই হিসেবে বীজকে শোধন করা দরকার। শুকনো শোধন অথবা আপনারা ভিজে শোধন দুইভাবেই করতে পারি। এবারে আরেকটি ব্যাপার যেটা, সেটা বীজতলা শোধন। বীজতলা শোধন সেক্ষেত্রে আমরা এই 2 গ্রাম প্রতি লিটার দ্রবণ ক্যাপ্টান বা থাইরামের এবং অথবা ডাইথেন M45 তার দ্রবণ, সেটা ওই প্রতি বর্গমিটারে 1 লিটার হিসেবে দ্রবণ, সেটা দিয়ে আমরা বীজতলাকে কিন্তু শোধন করতে পারি। আর আরেকটা বিষয় বলা দরকার, যে বীজতলার ক্ষেত্রে অবশ্যই বীজতলার এলাকাটা এমন হতে হবে যেখানে জল জমে না, সেই জন্য ভালো নিকাশি নালার ব্যবস্থা রাখতে হবে। বীজ রোপণের পর যদি সম্ভব হয় সেটাকে খড় দিয়ে ঢেকে দিতে হবে যতদিন পর্যন্ত বীজ অঙ্কুরোদ্গম না হয়, এবং অঙ্কুরোদ্গম হওয়ার পরে কিন্তু বীজতলা থেকে খড়টা সরিয়ে দিতে হবে। আরও একটি বিষয় যেটা যোগ করব, যে বীজতলাতে বীজ থেকে অঙ্কুর বেরিয়ে যখন চারা গাছের বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় রোগ পোকার প্রাদুর্ভাব হতে পারে। সেই জন্য রোগের প্রাদুর্ভাব মূলত সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইথেন M45 অর্থাৎ কার্বেন্ডাইজিম এবং ম্যানকোজেব ইত্যাদির মিশ্রণ কিন্তু প্রয়োগ করলে সেক্ষেত্রে অনেক রকম রোগ ব্যাধি থেকে কিন্তু আমরা বীজতলাকে রক্ষা করতে পারি। আচ্ছা, আমরা যখন মূল জমিতে যাচ্ছি তখন চারাগুলি কতটা দূরত্বে লাগাবো? হ্যাঁ, মূল জমিতে চারাগুলো লাগাতে গেলে, মানে যখন আমরা নার্সারি বা বীজতলা থেকে চারাগুলোকে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে যদি জলদি চাষ করা হয়, জলদি চাষের ক্ষেত্রে গাছের বৃদ্ধি অনেকটা কম হয়। সেই জন্য তখন আমরা যেটা করে থাকি, যে উভয় দিকে অর্থাৎ সারি থেকে সারি এবং একই সারির মধ্যে দুটো গাছ, সেক্ষেত্রে 1.5 ফুট দূরত্ব দিলেই যথেষ্ট। এবার যদি নাবি জাত বা মধ্যম নাবি জাতের ক্ষেত্রে বা মধ্যম নাবি চাষ যে ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সারি থেকে সারির দূরত্ব কিছুটা বাড়ানো দরকার, এবং সেক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 2 ফুট এবং একই সারিতে দুটি গাছের দূরত্ব আমরা মোটামুটি 1.5 ফিট মতো রেখে থাকি। আচ্ছা, ফুলকপির ক্ষেত্রে সার প্রয়োগ পদ্ধতিটি কি হবে? ফুলকপি ক্ষেত্রে যে সার প্রয়োগ করা হয়, এবার সারের মাত্রাটা প্রথমত বলে দেওয়া ভালো। সারের মাত্রাটা যেরকম হবে, যে 15 কেজি প্রতি বিঘাতে নাইট্রোজেন, 10 কেজি প্রতি বিঘাতে ফসফেট অর্থাৎ P2O5 এবং 7 থেকে 8 কেজি প্রতি বিঘাতে পটাশ বা K2O, এবং সাথে 8 থেকে 10 টন মতো ভালো পচা গোবর সার আমরা প্রয়োগ করব। এবং এই প্রয়োগের ক্ষেত্রে কীরকমভাবে প্রয়োগ করতে হবে সেই ব্যাপারটা হলো, যে যখন জমি তৈরির শেষ পর্যায়ে চলছে তখন আমরা সম্পূর্ণ গোবর সার, অর্ধেক পরিমাণে নাইট্রোজেন সার, সম্পূর্ণ ফসফেট সার এবং অর্ধেক পরিমাণে পটাশ সার জমির সাথে মিশিয়ে দেব। এবার বাকি যেই সারগুলো রয়ে গেল সেগুলো আমরা মানে
মূল জমিতে চারা রোপণের 35 থেকে 40 দিনের মধ্যে আমরা সেটাকে চাপান সার হিসেবে প্রয়োগ করব। আচ্ছা, আমরা যে কোনো ফসলের ক্ষেত্রেই বা সবজির ক্ষেত্রে অনুখাদ্যের ব্যবহারের একটা জিনিস জানতে পারছি, তো এই ক্ষেত্রে অনুখাদ্যের ব্যবহার কীরকমভাবে হবে? হ্যাঁ, ফুলকপি এমনই একটি শীতের ফসল এবং এই ফসলটি কিন্তু অনুখাদ্য বেশ পছন্দ করে এবং অনুখাদ্যের অভাবজনিত কিন্তু এর লক্ষণ দেখা যায়। মূলত বোরন হচ্ছে গিয়ে এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুখাদ্য এবং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বোরনের যদি ঘাটতি ঘটে, বোরনের ঘাটতি হলে এর প্রধান যে কাণ্ডটি রয়েছে বা ফুলের ভেতরে যে প্রধান কাণ্ডটি থাকে তার ভেতরে কিন্তু ফাঁপা অংশের সৃষ্টি হয় এবং সেখান থেকে হালকা পচনও সৃষ্টি হতে পারে, যেটি আমাদের ইংরেজি পরিভাষায় হলো হার্ট বা হলো স্টেম নামে পরিচিত। এক্ষেত্রে আমরা এই সমস্যাটিকে পরিহার করতে গেলে আমরা যেটা করব যে বীজতলা থেকেই আমরা শুরু করব। বীজতলাতে প্রতি বর্গ মিটারে 15 গ্রাম করে সোহাগা মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে পারি, অথবা প্রধান যে মূল জমি সেই মূল জমিতে কিন্তু আমরা যখন গাছের চারাগুলি 4টি অথবা 5টি পাতা যুক্ত হয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা প্রতি লিটারে 2 গ্রাম করে সোহাগার দ্রবণ 2 থেকে 3 বার 7 থেকে 8 দিন অন্তর অন্তর প্রয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দূর হয়। আবার কিছু কিছু জমিতে দেখতে পাওয়া যায় যে মলিবডেনাম নামক অনুখাদ্যের অভাব ঘটে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা যে যদি অভাবজনিত লক্ষণ অর্থাৎ পাতা উল্টো দিকে কুঁকড়ে যাওয়া বা যেটা ইংরেজি পরিভাষায় হুইপটেল নামে পরিচিত সেই সমস্যা দেখা দিলে বা তার কোনো রকম খবর আগে থেকে জানা থাকলে সেই জমিতে, তাহলে কিন্তু আমরা অ্যামোনিয়াম মলিবডেট সেই লবণের প্রতি ট্যাঙ্কিতে অর্থাৎ প্রতি 15 থেকে 16 লিটারে 5 গ্রাম করে আমরা সেই লবণটিকে ব্যবহার করতে পারি এবং 15 থেকে 20 দিন অন্তর অন্তর 2 বার প্রয়োগ করলে এই সমস্যা থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি। আচ্ছা, কোনো বিশেষ ধরনের পরিচর্যার কি প্রয়োজন আছে ফুলকপির ক্ষেত্রে? এবং আরেকটা জিনিস হচ্ছে জলের ব্যবহার যদি করতে হয় সেচের কি পরিমাণ, সেটা কতটুকু? তো জলের ব্যাপারটা আমি আগে বলি যে জল সেচের ব্যাপারটা, যে যদি খুব হালকা মৃত্তিকা হয় অর্থাৎ বেলে দোআঁশ মৃত্তিকা যদি হয় সেক্ষেত্রে জল প্রয়োগের জল সেচটা কিন্তু কিছুটা বেশি করতে হবে, অর্থাৎ 10 থেকে 12 দিন অন্তর অন্তর। আর যদি একটু ভারী ধরনের মৃত্তিকা হয় সেক্ষেত্রে কিন্তু 15 থেকে 17 দিন অন্তর অন্তর জলসেচ দেওয়া যায়। আর বিশেষ ধরনের পরিচর্যা যেটা ফুলকপির ক্ষেত্রে আমরা দেখতে পাই কিছু কিছু সময় যে ফুলের বর্ণ সঠিকভাবে ঠিক সাদা হয় না, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ফুলটি যখন বৃদ্ধি পেতে থাকে সেই সময় কিন্তু আমরা 4 থেকে 5টি পাতা একটি নরম সুতলি দিয়ে হালকা করে উপর দিকে বেঁধে দিলে যে ফুলের বর্ণ সেটা খুব ভালো ধরে এবং পোকামাকড় থেকে কিন্তু ফুলটা ভালো রক্ষা পায়। আচ্ছা, কীরকম বিঘা প্রতি ফলন হতে পারে? বিঘা প্রতি ফলন মূলত যদি জলদি জাতগুলোকে আমরা রোপণ করি বা লাগাই সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে 1 থেকে 1.5 টন মতো বিঘা প্রতি ফলন হয়। আর যদি নাবি জাতগুলোর চাষ হয় সেক্ষেত্রে কিন্তু 1.5 থেকে 2 টন প্রতি একটা ফলন আমরা পেতে পারি। প্রহ্লাদ দা, অনেক ধন্যবাদ আমাদের আজকে আলোচনায় আপনি অংশগ্রহণ করলেন। বিজ্ঞান ভিত্তিক ফুলকপির চাষ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা প্রথমেই বলেছি যে পশ্চিমবঙ্গ কিন্তু বলা যায় যে ভারতবর্ষের প্রথম থেকেই প্রথম স্থান অধিকার করেছে ফুলকপি চাষের ক্ষেত্রে, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিরাট ভূমিকা আছে। এবং এই যে বিজ্ঞান ভিত্তিক চাষের কথা বলা হলো ফুলকপির, সেইভাবে যদি আপনারা চাষ করেন, যারা কৃষক বন্ধু চাষ করছেন, তাহলে কিন্তু এই সুনাম আমাদের বজায় থাকবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।